KTV Originals। কলকাতা টিভি অনলাইনে আপনাদের সকলকে স্বাগত। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন এবং আমার সঙ্গে আজ স্টেডিয়াম বুলেটিনে আলোচনায় রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আজকে স্টেডিয়াম বুলেটিনে অনেক অনেক স্বাগত আপনাকে। দর্শকদের জন্য বলবো, আজ খুব বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকের আলোচনা। অবশ্যই আপনারা জানেন যে আগামীকাল অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে এবং প্যারিসে অলিম্পিক্সের ভারতের অভিযান কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আজ দুপুর 1টা থেকে র্যাঙ্কিং পর্ব ছিল, সেই দিকেও যেরকম আমাদের নজর ছিল। তবে বেশ কিছু বিষয় অলিম্পিক্স নিয়ে প্রথমেই আমি গৌতমদার কাছে প্রশ্ন রাখবো। গৌতমদার, নীরজ চোপড়া ব্যক্তিগত ইভেন্টে তিনি সোনা জিতেছিলেন। এবারের অলিম্পিক্সে নীরজ চোপড়ার ওপর আমরা কতটা আশা রাখতে পারি এবং দেশকে সোনা আনার ক্ষেত্রে? দেখো, নীরজ চোপড়ার আমি ডিস্টেন্সটা দেখছিলাম। জ্যাভেলিন থ্রোতে প্রথম যেবার নীরজ চোপড়া 4 বছর আগে সোনা জেতেন, সেবার ছুঁড়েছিলেন 87.58। এরপর দোহাতে রিসেন্টলি ছুঁড়েছেন 88.36। আর ওর যদি পার্সোনাল বেস্ট দেখো 89.94, বেস্ট এভার। যদি এটা ছুটতে পারেন তাহলে গোল্ডটার বাধা থাকবে। যদি দোহার মতো 88.36 ছুটতে পারেন তাহলেও সোনা আসবে কিনা জানি না, কিন্তু পদকে তো অবশ্যই তার নাম থাকা উচিত। এমনিতে তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এশিয়ান গেমস চ্যাম্পিয়ন। নীরজ চোপড়া যদি এই এশিয়ান গেমসে সোনা দিতে, এই অলিম্পিক্সে মাফ করবেন, সোনা দিতে পারেন ভারতকে, তাহলে বোধহয় তাকে ভারতের গ্রেটেস্ট এভার অ্যাথলিট বলা যাবে। আর প্যারিসে এমনি তুমি বলছিলে, আমার শুনেই কিরকম একটা রোমাঞ্চ হচ্ছিল যে ছবির শহর, কবিতার শহর, আইফেল টাওয়ারের শহর, রোম্যান্সের শহর। এবার দেখার যে ভারতের যে ক্রীড়াবিদরা যারা গেছেন তাদের পারফরমেন্সটা ভারতীয় খেলাধুলো একটা রোম্যান্স এনে দেয় কিনা, কারণ এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অলিম্পিক্স ভারতের পক্ষে। তুমি জানো, খেলো ইন্ডিয়াতে নানান কর্মসূচি নেওয়া হয়েছে, প্রচুর টাকা কেন্দ্রীয় সরকার এবারও বাজেটে প্রচুর টাকা স্পোর্টসের পিছনে ব্যয় করেছেন। যারা বিজেপি সরকারের সমর্থক নন তারাও একটা ব্যাপারে সমর্থন করেন যে স্পোর্টসের জন্য গভর্নমেন্ট কিন্তু প্রচুর টাকা অনেক নিয়োগ করেছে এবং সেখানে সাইতে এনে বিভিন্নভাবে অ্যাথলিটদের তৈরি করে মডার্ন সিস্টেমে অনেক রকম কাজকর্ম হয়েছে। যদি প্যারিসে ভালো ফল না হয় তাহলে কিন্তু সমস্ত কাজকর্মগুলো বিফলে যাবে। এবার তার মধ্যেও দেখো, শুধু তো টাকা দিয়ে চ্যাম্পিয়ন তৈরি হয় না। নীরজ চোপড়ার মতো চ্যাম্পিয়ন, অভিনব বিন্দ্রার মতো চ্যাম্পিয়ন শুধু টাকা দিয়ে হয় না। তো আবার বলছি, নীরজ চোপড়া তুমি যে প্রশ্ন করছিলে, আমি একটা লিস্ট করছিলাম যে ভারত কোন কোন বিভাগ থেকে এবার পদক জেতার দাবিদার, তার মধ্যে 1 নম্বরে নীরজ চোপড়া। একদমই। এবং নীরজ চোপড়া এবার গোল্ডেন বয় হতে পারে কিনা এবং দেশের কাছে তিনি আবারও সোনা পৌঁছতে পারেন কিনা ভারতীয় হিসেবে অবশ্যই আমাদের প্রত্যাশা রয়েছে। গৌতম দা, একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো। অলিম্পিক্সে যে সমস্ত দেশ অংশ নিয়েছে এবং 50% ভারতীয়রা রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা একজন ভারতীয় 50% খেলায় ভারতীয়রা অংশ নিয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে কতটা আমরা ভারতীয় হিসেবে প্রত্যাশা রাখতে পারি? দেখো, আমি তোমায় বলছিলাম, আমি একটা লিস্ট করছিলাম। 1 নম্বর নীরজ চোপড়া, সেকেন্ড হচ্ছেন নিখাত জারিন, যিনি বক্সিংয়ে মেয়েদের 50 কেজিতে একজন মেডেল প্রসপেক্ট। সাত্বিক এবং চিরাগ ব্যাডমিন্টন ডাবলসে ভীষণ ভীষণ প্রসপেক্টিভ, কারণ এরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এখন 1 নম্বর। সারা বছর ধরে নানান রকম টুর্নামেন্ট জিতছেন। টমাস কাপ ভারত যে গোল্ড পেল 2022-এ, এই দুজন সাত্বিক এবং চিরাগ, সাত্বিক এবং চিরাগ যদি একদম বাংলা উচ্চারণে বলি, এরা কিন্তু আমরা যতই নীরজ চোপড়া নিয়ে লাফালাফি করি না কেন, প্রকাশ পাড়ুকোন কিন্তু কালকেও বলেছেন যে এরা ভীষণ ভীষণ পদক জেতার ভীষণ দাবিদার এবং যদি তারা সোনা জিতে যান তাদের এবছরের যে পারফরমেন্স তাতে কেউ আশ্চর্য হবে না। কিন্তু ভারতীয় খেলাধুলোর ইতিহাসটা দারুণ ব্যাপার হবে। আর সবচেয়ে বেশি ভুলে যেও না পিভি সিন্ধুকে। তিনি 2016-তে রূপো পেয়েছিলেন, 2000 তারপরে টোকিওতে 4 বছর বাদে তিনি ব্রোঞ্জ পেয়েছেন। এবার কিন্তু সিন্ধু তার ট্রেনিং শিডিউলটা, অনেকেই হয়তো জানেন না, যে চেঞ্জ করে তিনি ট্রেন করতেন হায়দ্রাবাদে গোপীচাঁদ একাডেমিতে। এবার তিনি মাঝখানে পদক জেতা নিয়ে সংশয় দেখা দিয়েছিল, সিন্ধুর চোট লাগে, নতুনভাবে তৈরি হয়েছেন তিনি কিন্তু বেঙ্গালুরু থেকে, অর্থাৎ রাহুল দ্রাবিড়ের শহরে গেছেন, গিয়ে প্রকাশ পাড়ুকোনের কাছে তৈরি হয়েছেন। কাজেই
এবারে সিন্ধু প্রকাশকে বেছে নিয়েছেন, কারণ প্রকাশের এত বড় বড় টুর্নামেন্টে ম্যাচ জেতার অভিজ্ঞতা আছে বলে। সো প্রকাশের কাছে তৈরি মানে যা ফাইন টিউনিংটা প্রকাশ করেছেন। এবারে সিন্ধু যদি আবার পদক জেতেন তাহলে কিন্তু তিনি ব্যাডমিন্টন ইতিহাসে ভারতের প্রথম হবেন বা ভারতীয় খেলাধুলোর ইতিহাসে যার 3টে পরপর অলিম্পিকে পদক আছে। এটা যদি করতে পারেন তাহলে কিন্তু দারুণ একটা ব্যাপার হবে। একদমই পিভি সিন্ধুর কথা যেরকম বলছিলেন গৌতম দা, এবং পিভি সিন্ধু তৃতীয় অলিম্পিক্স পদের জন্য কিন্তু তিনি লড়বেন এবং ব্যাডমিন্টন তারকা হিসেবে সেক্ষেত্রে দেশের মানুষ হিসেবে প্রত্যাশা তো রয়েছে। এবার একটু আসি বক্সিং এর ক্ষেত্রে। বক্সিং এর ক্ষেত্রে কি কি আশা থাকছে গৌতম দা? বক্সিং এর ক্ষেত্রে আমি বলবো যে বক্সিং অন্তত দুটো পদক আসা উচিত, কিন্তু আমি ভীষণভাবে আশাবাদী ভারতীয় হকি দল নিয়ে বক্সিংয়ের চেয়েও। কারণ ওই যে বললাম যে প্যারিসে অলিম্পিক হচ্ছে, তো ভারতীয় হকির সঙ্গে ভারতীয় স্পোর্টসের একটা রোম্যান্সের আত্মিক যোগাযোগ আছে। 1928 সাল থেকে বার্লিন অলিম্পিক থেকে ভারত, তার বার্লিন 36 28 থেকে ভারত সোনা জিতছে। এবারের গতবার আমরা 41 বছর পর টোকিও অলিম্পিকে ভারত একটা পদক পেয়েছিল, ব্রোঞ্জ জিতেছিল হকিতে। বক্সিংয়ে তো ইন্ডিভিজুয়াল পদক আসতেই পারে, অন্তত 2টো পদক আসতে পারে, কিন্তু আমি হকি নিয়ে ভীষণ আশাবাদী। যদিও ভারতের গ্রুপটা খুব টাফ গ্রুপ পড়েছে, আমি দেখছিলাম নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, বেলজিয়াম, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, একেবারেই সহজ গ্রুপ নয়। কিন্তু এই ভারতীয় টিমে এমন 2-1 আছেন, অন্তত 2জন আছেন যারা রোহিত শর্মা, বিরাট কোহলি যেরকম টি20 ওয়ার্ল্ড কাপ খেলে রিটায়ার করলেন, সেরকম 2জন প্লেয়ার আছেন যারা লেজেন্ডারি প্লেয়ার, যারা এই টুর্নামেন্টের পরেই চলে যাবেন। তারা চাইবেন কিন্তু দেশকে যাওয়ার আগে একটা শেষ হাসি দেশবাসীর মুখে ফোটাতে বা নিজেদের কেরিয়ারের প্রতি সুবিচার করতে। কাজে আমি হকি টিম যে একটা মানে সোনা না জিতুক, হকি টিম যে একটা প্রচণ্ড লড়াই দেবে সে ব্যাপারে আমি কিন্তু আশাবাদী। আর আরেকটার জন্য বলতে ভুলে গেলাম, ওয়েট লিফটিংয়ে মীরাবাই চামু অ্যান্ড রোহন বোপান্না এবং শ্রীরাম বালাজি, এরা কিন্তু ডাবলসে। রোহন বোপান্না তোমার মনে আছে নিশ্চয়ই অস্ট্রেলিয়ান ওপেনে 44 বছর বয়সে সবচেয়ে বেশি বয়সী প্লেয়ার হিসেবে তিনি ডাবলসে গ্র্যান্ড স্ল্যামে কোনো পদক পেয়েছেন। বোপান্না কিন্তু এবারও আছেন, এবং লিয়েন্ডার পেজের পর মনে রাখতে হবে ভারতের টেনিসে কোনো পদক আসেনি, সে ব্রোঞ্জ জিতেছেন এথেন্স অলিম্পিক্সে। সো টেনিসেও ভারতের আশা আছে। আবার বলছি যে ভারতীয় স্পোর্টসের পেছনে গত কয়েক বছরে অনেক টাকা খরচা করা হয়েছে ক্রীড়াবিদদের, যাতে তারা বিদেশের মাপে ট্রেনিং করতে পারেন, বিদেশের মাপে যাতে সুযোগ সুবিধা পান। হয়তো এখনও তুমি যদি প্রথম বিশ্ব যাদের বলো সেই অনুপাতে হয়তো এখনও সুযোগ সুবিধা হয়নি, কিন্তু অনেকটাই হয়েছে। আমি বলবো প্রথম বিশ্ব এবং তৃতীয় বিশ্বের মাঝামাঝি একটা জায়গায় অন্তত ট্রেনিং করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে প্রথম বিশ্বের মানোপযোগী করা হয়েছে। এরপর এতটা খাটার পরে যদি তার ফলটা না পাওয়া যায়, তাহলে প্যারিস কিন্তু ভারতীয় খেলাধুলোকে ঘিরে যে আন্দোলনটা সেটাকে অনেকটা পিছিয়ে দিতে পারে। কাজে এটা ভীষণ ভীষণ ক্রুশিয়াল। অলিম্পিক্সের খবরের দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে, তবে গতকাল আমরা দেখলাম মেসি তিনি বেশ কিছু বিষয় নিয়ে বলেছেন এবং আর্জেন্টিনার হার সেই বিষয় আমরা দেখেছি। এই বিষয়টা নিয়ে কি বলবেন গৌতম দা? আর্জেন্টিনা যে টিমটা কোপা জিতেছে সেই টিম তো এখানে খেলছে না, খেলছে তো সেই টিমে 3 জন মাত্র প্লেয়ার, যারা বাকিরা তো অন্য প্লেয়ার। এবং আর্জেন্টিনা কালকে হারটাও খুব বিতর্কিত, এবং এরম কখনো হয়নি যে একটা গোলের পর দর্শক বিক্ষোভে খেলা বন্ধ হয়ে গেছে, 2 ঘন্টা বাদে দর্শকদের বাইরে করে দিয়ে আবার লাস্ট 3 মিনিট খেলানো হয়েছে এবং এই গোলটা নাকচ হয়ে গেছে। আমি বলবো যে আর্জেন্টিনার দর্শক সমর্থন এখন যে পর্যায়ে পৌঁছেছে সেটা ভাবাই যায় না। একটা সময় ব্রাজিলিয়ান সমর্থকদের এরকমভাবে সারা বিশ্ব সমীহ করতো। আমি রিসেন্টলি আমেরিকায় দেখেছি যে কোপা আমেরিকায় যেদিন ফাইনাল খেলছে আর্জেন্টিনা, সেদিন দেখে মনে হবে যে আমেরিকা দেশটাই বোধহয় আর্জেন্টিনার। যখন যেখানে এখন আর্জেন্টিনা খেলে তাদের ঘিরে একটা হিউজ পরিবেশ থাকে, প্যারিস ঘিরেও তাই হচ্ছে। এবং এই আমি তো বলবো যে এই ম্যাচটা আর্জেন্টিনা হারাতে এবং বিতর্ক হওয়াতে এই বিশ্বকাপ ফুটবলে মানে অলিম্পিকে ফুটবলটা অনেকটা পেছনের সারিতে থাকে, আর্জেন্টিনা হেরে যাওয়ায় এটা কিন্তু একটা অন্য মাত্রা পেল। আর অনেকের মনে হবে যে দোহা বিশ্বকাপের শুরুতেও আর্জেন্টিনা খুব একটা ভালো শুরু করেনি, হয়তো আর্জেন্টিনার খারাপ শুরুটাই বাকি টুর্নামেন্টে আর্জেন্টিনাকে নিয়ে যাবে। আমি বলবো অলিম্পিকের আসরে ফুটবল ঘুমিয়ে থাকে সাধারণত, আর্জেন্টিনার এমনই মাহাত্ম্য যে প্রথম দিনই ফুটবলকে জাগিয়ে দিল। একদমই। এবং এবার একটু আসি
খেলার খবর যেরকম আপনাদের সামনে বিভিন্ন এক্সক্লুসিভ বিষয় তুলে ধরছিলাম, আবার একটু ক্রিকেটের দিকে নজর রাখি। আপনারা জানেন যে গৌতম গম্ভীর জমানা শুরু হয়েছে, ইতিমধ্যেই গৌতম গম্ভীর অধ্যায় ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী 27শে জুলাই ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে যে খেলতে নামছে এবং শ্রীলঙ্কা সফর রয়েছে ভারতের, এবং বেশ কিছু এক্সপেকটেশন রয়েছে গৌতম গম্ভীর কোচ হওয়ার পর, এবং সেখানে গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব এই জুটিটা ঠিক কতটা সাফল্য এনে দেবে ভারতীয় দলের কাছে, এই বিষয়েও নানান মত রয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি যে গম্ভীরের জন্য পরিস্থিতি মোটেই সহজ হবে না। অলরেডি গম্ভীর তার মনোভাব পরিষ্কার করায় লোকে তাকে গ্রেগ চ্যাপেল 2 বলতে শুরু করেছে। ইন্ডিয়ান টিম যদি ভালো না খেলে গম্ভীরের বিরুদ্ধে আরও প্রচার হবে। গম্ভীর রাহুল দ্রাবিড় নন যে কোনো প্রচারে তিনি খুব মুখ বুজে থাকবেন। গম্ভীরের জন্য টেস্টিং টাইম, ইন্ডিয়ান টিমের জন্য তো একটা পরীক্ষা বটেই, কিন্তু প্লেয়ারদের উপর চাপটা কম থাকবে, সব চাপটা থাকবে গম্ভীরের ওপরে। গম্ভীর একটা খুব ভালো কাজ করেছেন যে তিনি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নতুন মোটিভেশন দিয়েছেন। বলেছেন যে তোমাদের এই বছরই 2024-এ ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ খেলবে, তোমরা নিশ্চয়ই ওখানে ভালো খেলতে চাও। 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে, সেখানে ভারত যাতে জিততে পারে এটার জন্য মোটিভেশন দিয়েছেন। দিয়ে বলেছেন তোমরা যদি ফিট থাকো তাহলে 2027-এ আবার 50 ওভার ওয়ার্ল্ড কাপ খেলবে। অর্থাৎ এই দুজন বর্ষিয়ান ক্রিকেটার যারা T20 ওয়ার্ল্ড কাপ জেতার পর একটা হয়তো নিজেদের মোটিভেশন খুঁজছিলেন, গম্ভীর তাদের ফিক্সড একটা দিয়ে দিয়েছেন জায়গা যে এটার জন্য যাও। এতে এদের মোটিভেটেড করে টিমে রাখাটা অনেক বেশি সুবিধে হয়ে যায়। আমি বলবো এখন অবধি গৌতম গম্ভীর ঠিকঠাকই চলছেন, কিন্তু মাঠে বল পড়ার পর অনেক সময় হিসেব বদলে যেতে পারে। যদিও শ্রীলঙ্কা টিম হিসেবে অনেক উইক, সেদিক থেকে গম্ভীরের সুবিধা হওয়া উচিত। এই পরীক্ষাটাই যদি সাউথ আফ্রিকার এগেনস্টে হতো বা অস্ট্রেলিয়ার সঙ্গে হতো, ওর পরীক্ষা অনেক কঠিন হতো। একদমই। এবং 2027 বিশ্বকাপে খেলবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এটা গৌতম গম্ভীর যেরকম স্পষ্ট করেছেন। খেলবেন বলেননি, উনি বলেছেন যে নিশ্চয়ই ফিট থাকলে খেলবে। অর্থাৎ তোমরা ফিটনেস রাখো, আমি তোমাদের 2027-এও বিবেচনা করবো। এটা কোচ যদি বলেন সেটা ভীষণ ভীষণ ইন্সপায়ারিং প্লেয়ারদের। একদম। এবং বেশ কিছুক্ষণ আগে গৌতম দা একটা বিষয় উঠে এসেছে যে শ্রীলঙ্কার বোলার হিসেবে নুয়ান থুসারা তিনি সরে দাঁড়িয়েছেন চোটের কারণে। সেক্ষেত্রে ভারতীয় দলের কাছে কি এই বিষয়টা কোনো সুবিধা থাকছে? মানে নুয়ান থুসারা না থাকা নিশ্চয়ই সুবিধে, কিন্তু দুটো টিমে এই মুহূর্তে এতটাই তফাৎ ভারত এবং শ্রীলঙ্কা যে ভারতের মেন উদ্বেগ থাকা উচিত যে নিজেদের টিমটা ঠিকঠাক খেলছে কিনা। শ্রীলঙ্কান টিমে সেই রকম একটা বিরাট ত্রাস সৃষ্টি করতে পারে। শ্রীলঙ্কান টিমটা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, এই মুহূর্তে সেরকম কিছু নেই। অলিম্পিক্স ক্রিকেটের পাশাপাশি এবার টেনিসের খবরের দিকে নজর রাখি। প্রথম এশীয় হিসেবে আন্তর্জাতিক টেনিসের হল অফ ফেমে জায়গা করে নিয়েছেন লিয়েন্ডার পেজ এবং বিজয় অমৃতরাজ। লিয়েন্ডার পেজ তিনি ইতিমধ্যে একটি বক্তব্য সামনে এনেছেন, যে বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মুহূর্তে। সেই বক্তব্য প্রথমে দর্শকদের শোনাই। I counted more than 200 Grand Slams wins right here. I was born to a Bengali mother who was 5 foot nothing. She captained India in basketball. Mother had intuition, quick twitch fibers. She was a great leader. I was born to a father, 6'3". He was a doctor of medicine, dotted every I, crossed every T. He was the center half of the Indian 1972 Munich field hockey team. My dad গৌতম দা, লিয়েন্ডার পেজের এই বক্তব্যকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দুর্ধর্ষ। এবং তুমি যদি দেখো যে ইউটিউবে সর্বত্র চলছে, ফেসবুকে চলছে, বিজয় অমৃতরাজের বক্তৃতাটা কিন্তু কাগজ দেখে বলা বা দেখে পড়া। বিজয় খুব সুবক্তা, কেন কাগজ দেখে বলেছেন জানি না। লিয়েন্ডার কিন্তু কোনো কাগজ নেই, জাস্ট কমপ্লিট ইমোশনস। এবং সেই জন্যই হয়তো কলকাতার সাউথ ক্লাবের তার অবদানের কথা হয়তো ভুলে গেছেন বলতে, কিন্তু বাকি যেটা বলেছেন ইট ইজ ভেরি ভেরি ইন্সপায়ারিং। এবং কারা বসে শুনছেন? আন্দ্রে আগাসি বসে শুনছেন, মার্টিনা নাভরাতিলোভা, ক্রিস সেভার্ট, এরা সব বসে আছেন, স্ট্যান স্মিথ, টেনিসের সব সর্বকালের সেরা সব নাম। তারা বসে বসে একটা এশিয়ান একটা ছেলের কথা শুনছেন যে বেগবাগান পার্ক সার্কাসে বেগবাগান রো থেকে উঠে এসেছে, যে কলকাতার রাস্তায় ক্রিকেট ফুটবল খেলে বড় হওয়ার স্বপ্ন দেখছিল। সেখান থেকে টেনিস, এবং টেনিস মানে কি, সে 20টা গ্র্যান্ড স্লাম জিতেছে, 18 থেকে 20টা গ্র্যান্ড স্লাম খেতাব, এতগুলো ডেভিস কাপ সাকসেস, 7টা অলিম্পিক্স।
আমার তো মনে হয় লিয়েন্ডার পেজ বাংলার সর্বকালের সেরা স্পোর্টসম্যান। তুমি যদি শিয়ার অ্যাচিভমেন্ট দেখো, এবং এইটাতে তুমি বলছিলে দুজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে, অনেকেই যেটা জানেন না সেটা হচ্ছে লিয়েন্ডার পেজ হল অফ ফেমে গেছেন টেনিস প্লেয়ার হিসেবে, বিজয় অমৃতরাজ হল অফ ফেমে গেছেন টেনিসে কন্ট্রিবিউশনের জন্য। মনে রাখতে হবে কন্ট্রিবিউশনের মধ্যে ব্রডকাস্টিংটা ইম্পর্টেন্ট রোল। এটা আমার খুব অবাক লেগেছে, কারণ অমৃতরাজ যখন খেলতেন তখন সিঙ্গলস প্লেয়ার হিসেবে তার নাম লিয়েন্ডারের সিঙ্গলস প্লেয়ার হিসেবে নাম হচ্ছে অনেক অনেক বেশি। তাকে সেই সময় বলা হতো এবিসি, টেনিসের এবিসি কারা? অমৃতরাজ, বর্গ, কোনার্স, এইরকম একজন পেডেস্টালে তাকে কিন্তু ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন আজকের দিনে কন্ট্রিবিউটর হিসেবে সংবর্ধনা দিল বা হল অফ ফেমে অন্তর্ভুক্তি ঘটল। লিয়েন্ডার পেজের অন্তর্ভুক্তি ঘটল টেনিস প্লেয়ার হিসেবে, যেটা রিমার্কেবল। এবং কলকাতার একটা ছেলে, আমি বলবো যে একটা স্বপ্নকে ধাওয়া করে কোথায় পৌঁছানো যায়, এটা লিয়েন্ডার পেজ তার জ্বলন্ত উদাহরণ। আমার মনে আছে 16 বছর বয়সে লিয়েন্ডার পেজ আকুপাংচার হচ্ছিল তার। আকুপাংচারের পর আমায় বলেছিলেন যে আপনি যদি তারাদের ধাওয়া করেন তাহলে আপনি হয়তো মেঘে গিয়ে নামবেন। আমার মনে হয় তারাদের ধাওয়া করে লিয়েন্ডার পেজ তারাতেই নেমেছেন, আর তার জন্য এই রাত্রিটা। একদমই। এবং যেমনটা গৌতম দা বলছিলেন, এবং আপনাদের জানিয়ে রাখি 1996 আটলান্টা অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন লিয়েন্ডার পেজ। অবশ্যই তার ঝুলিতে একাধিক খেতাব রয়েছে। এবার একটু আসি লারা এবং রিচার্ডসের কথায়। এবং ওয়েস্ট ইন্ডিজের মাত্র একটি ম্যাচে সতীর্থ হিসেবে খেলেছিলেন, 1991-তে ওডিআই ম্যাচ ছিল। তবে সম্প্রতি লারার একটি বইতে ভিভিয়ান রিচার্ডসকে নিয়ে বেশ কিছু গুরুতর অভিযোগ তিনি এনেছেন, এবং কোথাও গিয়ে হুপারও তিনি সেই অভিযোগ এনেছিলেন। একসময় কোচ হিসেবে তিনি ছিলেন। সে জায়গায় দাঁড়িয়ে এই যে ভয়ঙ্কর অভিযোগ, তার লারার বকুনিতে তাকে মাঝে মধ্যে কাঁদতে হতো, এই অভিযোগের কতটা সত্যতা রয়েছে গৌতম দা? না, প্রথমত ভিভ রিচার্ডস কোচ ছিলেন না, ক্যাপ্টেন ছিলেন। ক্যাপ্টেন থাকার সময় লারাকে তিনি প্রায় খেলাননি। তুমি যেটা বললে ঠিকই, যে একটা মাত্র ম্যাচে একসঙ্গে খেলেন। লারা, আমার শুধু একটা জিনিসই অবাক লাগছে যে লারা কিন্তু ভিভ সম্পর্কে কথাবার্তা বহুদিন ধরে বলছেন। ভারতবর্ষের সুনীল গাভাস্কর আর বিরাট কোহলির যে সম্পর্ক, ভিভিয়ান রিচার্ডস আর ব্রায়ান লারা প্রায় সেরকমই সম্পর্ক। কিন্তু লারা ভিভ সম্পর্কে তার আগের বইতেও লিখেছেন, এবং এর আগে এমসিসির একটা স্পিচ দিয়েছিলেন, স্পিরিট অফ ক্রিকেট, খুব বিখ্যাত স্পিচ। সেখানেও রিচার্ডস সম্পর্কে নানা কথা বলেছেন, এবং লারার বক্তব্য ছিল যে এন্টায়ার ইংল্যান্ড ট্যুর সেবার লারা, ভিভ তাকে গাড়িতে করে লারা চালাতে হতো, ভিভ পাশে বসে ঘুমোতেন, এবং কিছু গণ্ডগোল হলেই তাকে বকাবকি করতেন, এই কোন লেনে যাচ্ছিস, কী করছিস। অথচ তাকে একটা ম্যাচও খেলাননি। এবং তিনি খুব একটা অগ্নিগর্ভ চরিত্র ছিলেন, সবাই তাকে ভয় পেত, তিনি অন্যায় অবিচার করেছেন, এরকম নানা কথা কিন্তু লারা ভিভ সম্পর্কে আগে বলেছেন, বইতেও লিখেছেন। এবার হঠাৎ করে ভিভ এবং হুপার তার কাছে অ্যাপোলজি চেয়েছেন, কারণ তিনি বলেছেন আমাকে ভিভ 3 সপ্তাহে একবার করে কাঁদাতেন, আর হুপারকে কাঁদাতেন প্রতি সপ্তাহে। এবার হুপার বলেছেন এরকম কোনো ব্যাপার হয়নি, ভিভ খুব ভালো লোক। এবং ভিভ রিচার্ডসের হয়ে যে আইনজীবী ড্রাফট করেছেন তিনি বলছেন এর ফলে ভিভ রিচার্ডসের ইমেজের ক্ষতি হয়েছে। ভিভ রিচার্ডসের ইমেজকে দেখানো হচ্ছে যে এই লোকটা আবেগের উপর অত্যাচার করে। এবার আমি জানি না পরের স্টেপ কি। লারা এখন অবধি ক্ষমা চাননি। লারা বড়জোর বলতে পারেন আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, লারা ক্ষমা চাননি। যদি ক্ষমা না চান তাহলে কি ভিভ এবং হুপার মামলা করবেন? কারণ স্টেটমেন্টটা দেখে পরিষ্কার যে স্টেটমেন্টটা ক্রিকেটাররা দেননি, এই খসড়াটা আইনজীবীরা করেছেন। কাজেই ওয়েস্ট ইন্ডিজের 2 সুপার হিরোর মধ্যে কোথায় বিবাদটা যায় সেটা একটা টি20 ম্যাচের মতো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কার্ল হুপার কোনো ইয়েই নয়, কার্ল হুপার জাস্ট একটা দুজনের মধ্যে হাইফেন। কার্ল হুপার কে, যদিও ওয়েস্ট ইন্ডিজে অধিনায়কত্ব করেছেন 22টা ম্যাচে, কিন্তু মেন হচ্ছে ইট ইজ ভিভিয়ান রিচার্ডস ভার্সেস ব্রায়ান লারা। আগেও বিবাদটা ছিল, অবসরোত্তরও বিবাদটা চলছে। একদমই। এবং আজকে ক্রিকেট, ফুটবল, অলিম্পিক্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক ধন্যবাদ জানাবো গৌতম দা। আমার সঙ্গে আজ স্টেডিয়াম বুলেটিনে আলোচনায় ছিলেন আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখতে থাকুন কলকাতা টিভি অনলাইন, রাত 3 7 দিন।